The Untold Stories. ও ভাইজান, আবার পুলিশ এসেছে। হ্যাঁ, বাইরে দেখলাম। কে? পুলিশ? আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি। রহস্য, রোমাঞ্চ, কল্পকাহিনী, ভয়, প্রেম, হাসি, সামাজিক গল্প, এছাড়াও প্রবন্ধ, রম্যরচনা, ইতিহাস, সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস। তাই সাথে থাকুন, শুনতে থাকুন দ্য আনটোল্ড স্টোরিজ। আমাদের আজকের গল্প সৈয়দ ওয়ালি উল্লাহ রচিত একটি তুলসী গাছের কাহিনী। সৈয়দ ওয়ালি উল্লাহ জন্মগ্রহণ করেছিলেন 15ই আগস্ট 1922 সালে এবং তিনি আমাদের ছেড়ে চলে যান 10ই অক্টোবর 1971 সালে। তিনি ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের একজন কথাশিল্পী। পেশাগতভাবে তিনি ছিলেন কূটনীতিবিদ, ঔপন্যাসিক, গল্পকার, কবি, সাহিত্য সমালোচক। তার উল্লেখযোগ্য রচনা লাল সালু, উল্লেখযোগ্য পুরস্কার পূর্ণ তালিকা। শুরু করছি আমাদের আজকের গল্প, একটি তুলসী গাছের কাহিনী। গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক, অন্যান্য চরিত্রে ময়ূখ চ্যাটার্জি এবং প্রীতম ভট্টাচার্য, আবহ পরিকল্পনায় মিস্টার ভোম্বল। শুরু করছি গল্পের দ্বিতীয় অংশ। এ সময় একদিন উঠোনের প্রান্তে রান্নাঘরের পেছনে চৌকোনা আধ হাত উঁচু ইটের তৈরি একটা মঞ্চের উপর তুলসী গাছটির দিকে তাদের দৃষ্টিগত হয়। সেদিন রোববার সকাল। নিমের ডাল দিয়ে মেছুয়াক করতে করতে মোদাব্বের উঠানে পায়চারি করছিল। হঠাৎ সে তারস্বরে আর্তনাদ করে ওঠে, এটা কি? এটা কি? কে কোথায় আছো? ছুটে আসো, ছুটে যাও। লোকটি এমনিতেই হুজুগে মানুষ। সামান্য কথাতেই প্রাণ শীতল করা, রই রই আওয়াজ তোলা তার অভ্যাস। তবু সে আওয়াজ উপেক্ষা করা সম্ভব নয়। শীঘ্রই কেউ ছুটে আসে উঠোনে। কি ব্যাপার? ওহ, চোখ খুলে দেখো। কি দেখবো? সাপ খোপ দেখবে আশা করেছিল বলে প্রথমে তুলসী গাছটা নজরে পড়ে না তাদের। ওহ, দেখছো না? দেখতে পাচ্ছ না? এমন একটা বেকায়দায় আসনাধীন তুলসী গাছটা তোমরা দেখতে পাচ্ছ না? উপড়ে ফেলতে হবে ওটা। হ্যাঁ, উপড়ে। আমরা যখন এ বাড়িতে উঠে এসেছি তখন এখানে হিন্দু আনির কোনো চিহ্ন আর সহ্য করব না, বুঝতে পারলে? ওটা উপড়ে ফেলবো। একটু হতাশ হয়ে তারা তুলসী গাছটার দিকে তাকায়। গাছটি কেমন যেন মরে আছে। গায়ে সবুজ রঙের পাতায় খয়েরি রং ধরেছে। নিচে আগাছাও গজিয়েছে। হয়তো বহুদিন তাতে পানি পড়েনি। আরে দেখছো কি? হাঁ করে দেখছোটা কি? মোতাব্বের হুঙ্কার দিয়ে ওঠে, বলছি না উপড়ে ফেলো, এটা এখানে রাখা চলবে না, উপড়ে ফেলো। এরা কেমন স্তব্ধ হয়ে থাকে। আকস্মিক এ আবিষ্কারে তারা যেন কিছুটা হতভম্ব হয়ে পড়েছে। যে বাড়ি এত শূন্য মনে হয়েছিল, ছাদে যাওয়ার সিঁড়ির দেওয়ালে কাঁচা হাতে লেখা
কটা নাম থাকা সত্ত্বেও যে বাড়িটা এমন বেওয়ারিশ ঠেকেছিল, সে বাড়ির চেহারা যেন হঠাৎ বদলে গেছে। আচমকা ধরা পড়ে গিয়ে শুষ্ক প্রায় মৃত প্রায় নগণ্য তুলসী গাছটি হঠাৎ সে বাড়ির অন্দরের কথা প্রকাশ করছে যেন। এদের অহতুক স্তব্ধতা লক্ষ্য করে মোতাবের আবার হুঙ্কার ছাড়ে, ওহ ভাবছোটা কি তোমরা? তখন থেকে বলছি উপড়ে ফেলো গাছটা, উপড়ে ফেলো। কেউ নড়ে না। হিন্দু রীতিনীতি এদের তেমন ভালো করে জানা নেই, তবু কোথাও শুনেছে যে হিন্দু বাড়িতে প্রতিদিনান্তে গৃহকর্ত্রী তুলসী গাছের তলে সন্ধ্যা প্রদীপ জ্বালায়, গলায় আঁচল দিয়ে প্রণাম করে। আজ যে তুলসী গাছের তলে ঘাস গজিয়ে উঠেছে, সে পরিত্যক্ত তুলসী গাছের তলেও প্রতি সন্ধ্যায় কেউ প্রদীপ জ্বালাতো। আকাশে যখন সন্ধ্যা তারা বলিষ্ঠ একাকিত্বে উজ্জ্বল হয়ে উঠত, তখন ঘনায়মান ছায়ার মধ্যে অনল সিঁদুরের নীরব রক্তাক্ত স্পর্শে একটি শান্ত শীতল প্রদীপ জ্বলে উঠত প্রতিদিন। ঘরে দুর্দিনের ঝড় এসেছে, হয়তো কারো জীবন প্রদীপ নিভে গেছে, আবার হাসি আনন্দের ফোয়ারাও ছুটেছে সুখ সময়ে। কিন্তু এ প্রদীপ দেওয়ার অনুষ্ঠান একদিনের জন্য বন্ধ থাকেনি। যে গৃহকর্ত্রী বছরের পর বছর এ তুলসী গাছের তলে দাঁড়িয়ে প্রদীপ দিয়েছে, সে আজ কোথায়? মতিন এক সময় রেলওয়েতে কাজ করত। অকারণে তার চোখের সামনে বিভিন্ন রেলওয়ে পট্টির ছবি ভেসে ওঠে। ভাবে হয়তো আসানসোলে, বৈদ্যবাটি, নীলুয়া বা হাওড়ার রেলওয়ে পট্টিতে সে মহিলা কোনো আত্মীয়ের ঘরে আশ্রয় নিয়েছে। বিশাল রিয়ার্ডের পাশে রোদে শুকোতে থাকা লাল পাড়ের একটি মসৃণ কালো শাড়ি সে যেন দেখতে পায়। হয়তো সেই শাড়িটি গৃহকর্ত্রী। কেমন বিষণ্ণভাবে সে শাড়িটা দোলে স্বপ্ন হাওয়ায়। অথবা মহিলাটি কোনো চলতি ট্রেনের জানলার পাশে যেন বসে, তার দৃষ্টি বাইরের দিকে। সে দৃষ্টি খোঁজে কিছু দূরে, দিগন্তের ওপারে। হয়তো তার যাত্রা এখনো শেষ হয়নি, কিন্তু যেখানে সে থাকুক এবং তার যাত্রা এখনো শেষ হয়েছে কিনা তা জানা নেই। আকাশে যখন দিনান্তের ছায়া ঘনিয়ে ওঠে, তখন প্রতিদিন এই তুলসীতলার কথা মনে হয় তার চোখ হয়তো ছলছল করে ওঠে তুলসী গাছের কথা ভেবে। গতকাল থেকে ইউনুসের সর্দি সর্দি ভাব। সে বলে, থাক না ওটা। আরে আমরা তো আর পুজো করতে যাচ্ছি না, বরঞ্চ ঘরে তুলসী গাছ থাকা ভালো। এই সর্দি কফে তার পাতার রস বড়ই উপকারী। মোতাব্বের অন্যদের দিকে তাকায়। মনে হয় প্রত্যেকেরই যেন তাই মত। গাছটি উপড়ানোর জন্য কারো হাত এগিয়ে আসে না। ওদের মধ্যে এনায়েত একটু মৌলবী ধরনের মানুষ, মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজও আছে। সকলে নিয়মিতভাবে কোরআন তালাওয়াত করে। সে পর্যন্ত চুপ করে আছে। প্রতি সন্ধ্যায় গৃহকর্ত্রীর সজল চোখের দৃষ্টি তার মনের মধ্যেও জাগে। কি বলছো কি মকসুদ? হ্যাঁ, বাড়াবাড়ি মানে? অক্ষত দেহে তুলসী গাছটি বিরাজ করতে থাকে। তবে এদের হাত থেকে সেটি রেহাই পেলেও তার সম্বন্ধে জানার পর মুহূর্তেই অসচেতনতায় নিমজ্জিত হয় তা নয়, বরঞ্চ কেমন একটা দুর্বলতার ভাব। কর্তব্যের সম্মুখে পিছপা হলে যেমন একটা অস্বচ্ছন্দতার ভাব আসে, তেমন একটা অস্বচ্ছন্দতা তাদের মধ্যে জেগে ওঠে। তারই ফলে যেদিন সন্ধ্যা আড্ডায় তর্ক ওঠে, তারা বাঘ বিস্তার স্রোতে মনের সে দুর্বলতা, অস্বচ্ছন্দতা ভাসিয়ে দিতে চায় যেন। আজ অন্য দিনের মতো রাষ্ট্রনৈতিক অনৈতিক আলোচনার বদলে সাম্প্রদায়িকতায় তাদের প্রধান বিষয়বস্তু হয়ে ওঠে। ওরাই তো সব কিছুর মূলে। হ্যাঁ, কোনো কিছু সহ্য করতে পারে না, ওদের হিংসা বিদ্বেষ, সেই জন্য তো আজকে দেশটার এই হাল। মোতাব্বের ঝাঁঝিয়ে বলে ওঠে। উলঙ্গ বাল্বের আলোয় তার সযত্নে মোছায়েক করা দাঁত ঝকঝক করে। তাদের নীচতা, হীনতা, গোড়ামির জন্যই তো দেশটা আমাদের ভাগ হলো। কথাটা নতুন নয়, তবু আজ সে উক্তিতে নতুন একটা ঝাঁজ। তার সমর্থনে এবার হিন্দুদের অবিচার অত্যাচারের অশেষ দৃষ্টান্ত পেশ করা হয়। অল্প সময়ের মধ্যে এদের রক্ত গরম হয়ে ওঠে, শ্বাস প্রশ্বাস সংকীর্ণ হয়ে আসে। দলের মধ্যে বামপন্থী বলে স্বীকৃত মকসুদ প্রতিবাদ করে,
বলে, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বামপন্থী মকসুদ আজ একা, তাই হয়তো তার বিশ্বাসের কাঁটা নড়ে। সংশয়ে দুলে দুলে কাঁটাটি ডান দিকে হেলে থেমে যায়। কয়েকদিন পরে রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তুলসী গাছটা মোতাব্বেরের নজরে পড়ে। সে একটু বিস্মিত না হয়ে পারে না। তার তলে যে আগাছা জন্মেছিল সে আগাছা অদৃশ্য হয়ে গেছে। শুধু তাই নয়, যে গাঢ় সবুজ পাতাগুলি পানির অভাবে শুকিয়ে খয়েরি রং ধরেছিল সেই পাতাগুলি কেমন সতেজ হয়ে উঠেছে। সন্দেহ থাকে না যে তুলসী গাছটির যত্ন নিচ্ছে কেউ। খোলাখুলিভাবে না হলেও লুকিয়ে লুকিয়ে তার গোড়ায় কেউ না কেউ পানি ঢালছে। মোতাব্বেরের হাতে তখন একটি কঞ্চি। সেটিকে শো করে কচু কাটার কায়দায় সে তুলসী গাছের ওপর দিয়ে চালিয়ে দেয়। কিন্তু ওপর দিয়েই তুলসী গাছটি অক্ষত দেহেই থাকে। অবশ্য তুলসী গাছের কথা কেউ উল্লেখ করে না। ইউনুসের সর্দি সর্দি ভাবটা পরদিন কেটে গিয়েছিল। তুলসী পাতার রসের প্রয়োজন হয়নি তার। তারা ভেবেছিল ম্যাকলিওড স্ট্রিট খাসনামা লেন ব্ল্যাকম্যানের জীবন সত্যিই পেছনে ফেলে এসে প্রচুর আলো হাওয়ার মধ্যে নতুন জীবন শুরু করেছে। কিন্তু তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না। তবে শুধু ততখানি দেরি হয় যতখানি দরকার সে বিশ্বাস দৃঢ় পরিণত হবার জন্যে। ফলে আচম্বিত আঘাতটা প্রথমে নিদারুণ মনে হয়। সেদিন তারা অফিস থেকে বাড়ি ফিরে সকালের পরিকল্পনা করে। মোদাব্বের খিচুড়ি রান্নার আয়োজন শুরু করেছে। এমন সময় বাইরের সিঁড়িতে ভারী জুতোর মচমচ আওয়াজ শোনা যায়। বাইরে একবার উকি দিয়েই মোদাব্বের ক্ষিপ্র পদে ভেতরে আসে। ও ভাইজান, আবার পুলিশ এসেছে। হ্যাঁ, বাইরে দেখলাম। সে ফিস ফিস করে বলে, কে? পুলিশ? আবার কেন পুলিশ? ইউনুস ভাবে হয়তো রাস্তা থেকে ছেঁচড়া চোর পালিয়ে সে বাড়িতে ঢুকেছে এবং তারই সন্ধানে পুলিশের আগমন হয়েছে। কথাটা মনে হতেই নিজের কাছেই তা খরগোশের গল্পের মতো ঠেকে। শিকারির সামনে আর পালাবার পথ না পেয়ে হঠাৎ চোখ বুজে বসে পড়ে খরগোশ আর ভাবে কেউ তাকে দেখতে পাচ্ছে না। আসলে তারাই কি চোর নয়? সব জেনেও তারাই কি সত্যি কথাটা স্বীকার না করে এ বাড়িতে অবিশ্বাস্য মনোরম জীবন সৃষ্টি করেছে নিজেদের জন্য? পুলিশ দলের নেতা সাবেকি আমলের মানুষ। হ্যাট বগলে চেপে তখন সে দাগ পড়া কপাল থেকে ঘাম মোছে। কেমন একটা নিরীহ ভাব। তার পশ্চাতে ধনুকধারী কনস্টেবল দুটিকেও মস্ত গোঁফ থাকার সত্ত্বেও নিরীহ মনে হয়। তাদের দৃষ্টি ওপরের দিকে। তারা যেন কড়িকাঠ কোণে। ওপরের ঝিলমিলির খোপে একজোড়া কবুতর বাসা বেঁধেছে। হয়তো তারা সেই কবুতর দুটিকেই দেখছে। হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষেরও দৃষ্টি পড়ে পশু পাখির দিকে। সবিনয়ে মতিন প্রশ্ন করে, কাকে দরকার স্যার? আপনাদের সবাইকে। পুলিশদের নেতা একটু ক্ষণক্ষণে গলায় ঝট করে উত্তর দেয়, আপনারা বেআইনিভাবে এই বাড়িটা কবজা করেছেন। কথাটা না মেনে উপায় নেই। ওরা প্রতিবাদ না করে সরল চোখে সামান্য কৌতূহল জড়িয়ে পুলিশদের নেতার দিকে চেয়ে থাকে। 24 ঘন্টার মধ্যে আপনাদের এই বাড়ি ছাড়তে হবে, সরকারের হুকুম। এরা নীরবে মুখ চাওয়াচাই করে। অবশেষে মোতাব্বের গলা সাফ করে প্রশ্ন করে, বলছিলাম স্যার, কেন বাড়িওয়ালা নালিশ করেছে নাকি? অ্যাকাউন্টস অফিসের মোটা বদরুদ্দিন গলা বাড়িয়ে কনস্টেবল দুটির পেছনে একবার তাকিয়ে দেখে বাড়িওয়ালা সন্ধানে। না, সেখানে কেউ নেই। তবে রাস্তায় কিছু লোক জড়ো হয়েছে। অন্যের অপমান দেখার নেশা বড়ই নেশা। কোথায় বাড়িওয়ালা? না হেসেই গলায় হাসি তোলে পুলিশের নেতা। এদের একজনে হেসে ওঠে। একটা আশার সঞ্চার হয় যেন। ও তবে স্যার আপনারা? গভর্নমেন্ট বাড়িটা রিকুইজিশন করেছে। এবার আর হাসি জাগে না। বস্তুত অনেকক্ষণ যেন কারো মুখে কোনো কথা সরে না। তারপর মকসুদ গলা বাড়ায়, গভর্নমেন্ট রিকুইজিশন করেছে? বাহ। তো স্যার আমরা কি কেউ গভর্নমেন্টের লোক নই? হ্যাঁ। এবার কনস্টেবল দুটির দৃষ্টিও কবুতর কড়িকাঠ ছেড়ে মকসুদের প্রতি নিক্ষিপ্ত হয়। তাদের দৃষ্টিতে সামান্য বিস্ময়ের ভাব। মানুষের নির্বুদ্ধিতা এখনও তারা চমকিত হয়। তারপর প্রকাণ্ড সে বাড়িতে অপর্যাপ্ত আলো বাতাস থাকলেও একটা গভীর ছায়া নেমে আসে। প্রথমে অবশ্য তাদের মাথায় খুন চড়ে।
নানা রকম বিদ্রোহ ঘোষণার কথা শোনা যায়। তারা যাবে না কোথাও, ঘরের খুঁটি ধরে পড়ে থাকবে, যাবে তো লাশ হয়ে যাবে। না না, আমরা এখান থেকে কোথাও যাব না। হ্যাঁ, এইভাবে আমরা কেন যাব? না, এইভাবে যাওয়া যায় না। যায় না, আমরা কি এদেশের মানুষ নই? সেটাই তো, আমরা কি দেশের মানুষ? যাবো না। যাবো না, এখান থেকে যাই আমরা লাশ হয়ে যাব, কি বলো? হ্যাঁ, লাশ হয়ে তবে যাবো। মাথা শীতল হতে দেরি হয় না, তখন গভীর ছায়া নেমে আসে সর্বত্র। কোথায় যাবে তারা? পরদিন মোদাব্বের যখন এসে বলে তাদের মেয়াদ 24 ঘন্টা থেকে 7 দিন হয়েছে, তখন তারা একটা গভীর স্বস্তির নিঃশ্বাস ছাড়লেও যেন ঘন ছায়াটা নিবিড় হয়েই থাকে। এবার মোদাব্বের পুলিশের সাব ইন্সপেক্টরের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার আত্মীয়ার কথা বলে না, তবু না বলা কথাটা সবাই মেনে নেয়। তারপর 10ম দিনে তারা সদল বলে বাড়ি ত্যাগ করে চলে যায়। যেমনি ঝড়ের মতো এসেছিল, তেমনি ঝড়ের মতোই উধাও হয়ে যায়। শূন্য বাড়িটা তাদের সাময়িক বসবাসের চিহ্নস্বরূপ। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে খবরের কাগজ, ছেঁড়া পাতা, কাপড় ঝোলাবার একটা পুরনো দড়ি, বিড়ি, সিগারেটের টুকরো, একটা ছেঁড়া জুতোর গোড়ালি। উঠানের শেষে তুলসী গাছটা আবার শুকিয়ে উঠেছে, তার পাতায় খয়েরি রং। সেদিন পুলিশ আসার পর থেকে কেউ আর তার গোড়ায় পানি দেয়নি। সেদিন থেকে গৃহকর্ত্রীর ছলছল চোখের কথাও আর কারো মনে পড়েনি। কেন পড়েনি সে কথা তুলসী গাছের জানবার কথা না, মানুষেরই জানবার কথা। নোটে গাছটি মুড়লো। আপনি তো শুনলেন, আপনার বন্ধুরাও শুনছে তো? আপনার বন্ধুদের জানিয়ে দিন, দ্য আনটোল্ড স্টোরিজ আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে।